বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাইয়ের ত্যাগ বৃথা যেতে পারে না। পরিবর্তন ধরে রাখতে হলে মানুষকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশ নিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। তিনি বলেন, ১৬ বছরের গ্লানি মুছে এবার জনগণের পালা এসেছে নিজেদের ভোট দেয়ার। সন্ধ্যায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, উত্তরাঞ্চলের কয়লা খনি ব্যবহার করে নতুন শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেবে বিএনপি। পরিকল্পনার কথা বললাম, আবিষ্কারের স্বপ্নের যে কথাগুলো আমি বললাম, এইগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে আরেকটি বিষয় টুটি চেপে ধরতে হবে। বলেন তো কি সেটা? দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখে কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। দুর্নীতির অবসান হতে হবে। আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদের ওই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাট অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। এবং প্রিয় ভাই বোনেরা, এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব। দর্শক, এই মুহূর্তে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে অবস্থান করছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান 22 বছর পর তারেক রহমান কাছ থেকে দেখলেন উত্তরাঞ্চলবাসীকে, শুনলেন তার কথা। তো তারেক রহমান কি প্রতিশ্রুতি দিলেন উত্তরাঞ্চলবাসীর জন্য, সবিস্তারে আমাদের জানান। অনেক ধন্যবাদ। আসলে তারেক রহমানের প্রতিশ্রুতির যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে ইতিমধ্যেই হয়তো দর্শকরা অনেকটা জেনেও গেছে। তারেক রহমান এই অঞ্চলের যে মানুষের যে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ, উত্তর অঞ্চলের 33টি যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের লাখো মানুষ কিন্তু এই রংপুরে সমবেত হয়েছিল। তারা তাদের যে প্রত্যাশিত যে বিষয়গুলো ছিল, আপনি জানেন যে এই অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই অঞ্চলের অনেকটা মঙ্গপ্রিয়ত অবস্থা রয়েছে। এই অঞ্চলের তিস্তা যে নদ, সেই নদী শুকিয়ে যাওয়ার কারণে ধুধু যে বালিচিকা কিংবা মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে, সেইগুলো একটি অবস্থা শুনতে চাচ্ছিল এই অঞ্চলের মানুষ। তো আমরা আসলে সেই বিষয়গুলো বলবো। তার আগে হচ্ছে এই গোটা পরিকল্পনার সাথে যারা আগামী 12 তারিখ নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার আনতে চায় এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনি আমাদের সাথে নওশাদ ভাই রয়েছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করছেন। তার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে আজকের সমাবেশের মাধ্যমে যে জনবল, যে জনগণ এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের মাধ্যমে আপনারা কি আশান্বিত কিনা যে যত লোকজন এসেছে এবং সেই লোকজনের প্রত্যাশা অনুযায়ী বিএনপির চেয়ারম্যান কতটা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আপনার মনে হয়? আপনার প্রশ্নের দুটি ভাগ। একটি হচ্ছে যে আশানুরূপ মানুষ এসেছেন কিনা, এবং আপনার অবশ্যই আশানুরূপ মানুষ এসেছেন এবং আরও অনেকে আসার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে অনেক দেরি করে যেহেতু কর্মসূচিটা এসেছে, সেই জন্য অনেকেই আসতে পারেননি। তবে আমি বিশ্বাস করি মানুষের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। কারণ আপনার এখানে আমাদের জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে তিনি তিস্তা পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ বিএনপি সরকারে আসলে। কাজে সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং একই সঙ্গে আপনার অন্যান্য যে কথাগুলি তিনি বলেছেন, সবচেয়ে উল্লেখযোগ্য কৃষকদের জন্য বলেছেন, আপনার নারীদের জন্য বলেছেন, সবার জন্যই বলেছেন। কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি এই অঞ্চলকে, যেটা বাংলাদেশের সবাই একটা গরিব অঞ্চল হিসেবে জানেন, সেটাকে তিনি বলেছেন একটা সম্ভাবনাময় অঞ্চল। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আসলেই আমাদের এখানে প্রচুর সম্ভাবনা আছে। আপনার পঞ্চগড়ের কথাই যদি আপনি বলেন, সেখানে চা শিল্প থেকে আরম্ভ করে পাথর শিল্প এবং আপনার অন্যান্য যেই শিল্পগুলো আমাদের আছে, পর্যটনের যে আমাদের একটা সম্ভাবনা আছে, সেটা ব্যাপক। এবং আমি বিশ্বাস করি যে শুধু পঞ্চগড় অঞ্চল নয়, আমাদের এই রংপুর অঞ্চলের সমস্ত যে বিভাগ
বিভাগীয় যে শহর থেকে আরম্ভ করে বিভাগ যেটা আছে এটা বিএনপির অধীনে, এবং বিএনপি যদি সরকার গঠন করে তাহলে ব্যাপকভাবে এটার পরিবর্তন সাধিত হবে। এটা ভৌত কাঠামো থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে, যেমন আপনার ধরেন যে আমাদের ট্রেন লাইন যেটা আমাদেরকে অনেক ঘুরে দিনাজপুর অঞ্চলে বা রংপুর অঞ্চলে আসতে হয়, সেটাও একটা সরাসরি রেল ব্যবস্থার চেষ্টা ইনশাল্লাহ করা হবে। নশাদ ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গণভোটের যে বিষয়, এই যে একদম জুলাই সনদের ব্যাপারে তিনি খুব স্পষ্ট করে কিন্তু আজকে বলেছেন, সে বিষয়টি একটু যদি বলেন। আজকে জনাব তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন যে আমাদের জুলাইয়ের যে প্রতিশ্রুতি ছিল, জুলাইয়ের বিপ্লবের যে প্রতিশ্রুতি ছিল এবং আমাদের জুলাই যোদ্ধাদের যে আত্মহতি, সেটার জন্য তিনি বলেছেন যে আমরা যে বিভিন্ন সংস্কারের কথা 2023 সাল থেকে বলে এসেছি, আমাদের বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছিল সেখানে আমাদের বক্তব্যগুলো যেভাবে রাখা হয়েছে সেগুলোকে আমরা সমর্থন করেছি, এবং সেটারই আপনার যে গণভোট হচ্ছে সেটার পক্ষে, সেজন্যই তিনি হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। কারণ আপনার আমাদের সংস্কারের যে প্রস্তাবগুলো সেগুলো এখানে আছে। অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখতে পাচ্ছি যে একদম বিএনপির আরেকজন কাণ্ডারি জহিরুল ইসলাম কাচ্চু রয়েছেন, আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি। সেটি হচ্ছে কাচ্চু ভাই, আপনি অগণন মানুষের উপস্থিতি দেখেছেন এবং এই অঞ্চলে রাজনীতি করছেন, সাথে প্রার্থী রয়েছে 33টি যে সংসদীয় আসন, তার মধ্যে আপনার জেলার মধ্যে কয়টি আসন এবং সেই আসনগুলোর মধ্যে কি প্রত্যাশা করছেন? ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে কি বিজয় উপহার কতটা দিতে পারবেন? আপনার সেই সংকল্প কতটা? ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় জেলা 2টি আসন, 1 নম্বর আর 2 নম্বর। আমাদের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির 1 নম্বরের প্রার্থী, 2 নম্বরে ফরহাদ হোসেন আজাদ। আমার প্রত্যাশা, অতীতে আমরা যতই রাজনীতি দেখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5 বার ক্ষমতায় ছিল। এই 2টি আসনেই আমাদের প্রার্থী ধানের শীষ মার্কায় বরাবর নির্বাচিত হয়। এইবার প্রত্যাশা, 17 বছর পরে বাংলাদেশে একটি ভোট হচ্ছে, এই ভোটের প্রত্যাশা যে আমরা মনে করি 2টি আসনেই জনগণের যে জোয়ার, আজ থেকে এইখান থেকে যে আবার অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে জনগণ, তাতেই মনে করছে, আমরা মনে করি আমার অভিজ্ঞতা থেকে আমরা ইনশাল্লাহ 2টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে এখানের যে 33টি আসন রয়েছে, সেই 33টি আসনের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? 33টি আসনের ব্যাপারে আমি তো আশাবাদী যে তাতে 80% আমাদের আসা উচিত, 80%। একই প্রশ্ন আপনাকে, আপনার ব্যাপারে আপনার কতটুকু কনফিডেন্ট যে আপনাকে জনগণ বিজয়ী করবেই? বাংলাদেশে আমি এটা সবসময় বলেছি, সারা বাংলাদেশে যেমন আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সহ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দিবে, সেই একইভাবে পঞ্চগড়ে কোনো রকম ব্যতিক্রম হবে বলে আমি বিশ্বাস করি না। অনেক ধন্যবাদ। আসলে আপনি শুনলেন এখানকার যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা হচ্ছে যে আজকে তারেক রহমানের আশা বক্তব্য দেয়া, সাবলীলভাবে এই অঞ্চলের প্রতিটা সমস্যার সম্ভাবনা তুলে ধরা, এর মাধ্যমে আসলে এই অঞ্চলের মানুষের কাছে তারেক রহমান কিন্তু তার পিতা শহীদ জিয়াউর রহমানকে এই অঞ্চলের মানুষ যেমন ভালোবাসতেন, খালেদা জিয়া তার মাতা মরহুম খালেদা জিয়াকে যেমন ভালোবাসতেন, তেমনি সেই মানুষের হৃদয়টি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনি আবারও জয় করে নিলেন এবং এই জয়ের ফসল আগামী 12 তারিখ বিজয়ের মাধ্যমে বিএনপি ঘরে তুলবে বলে মনে করেন আজকের যারা উপস্থিত হয়েছিলেন তারা। তা আমরা ফিরে যাচ্ছি আবার স্টুডিওতে। এর আগে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। শহীদ আবু সাইদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারেক রহমান। ছেলে হত্যার বিচার দাবি করেন আবু সাইদের বাবা। এই কথা বলে বেড়ার ঘেরের সাথে আলাপ মেডিকেল এলে সে বেড়ারা করলি কয়াটা আমি নক করে থাকনো। ওটা সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হয়, প্রত্যেক আসামিকে ফাঁসির আওতায় আনা হয়, কোনো আসামি যেন ছাড় না পায়, এটাই আমরা ফ্যামিলি থেকে জোর দাবি জানাইছি তার কাছে।
ক্ষমতায় যেতে পারলে পাশের দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেনীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। পাশাপাশি সারা দেশে সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা ও নতুন বাংলাদেশের জন্য সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই দেশ যুব সমাজের হাতে তুলে দিতে জামায়াত কাজ করছে বলেও জানান জামায়াত আমির। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের মাটিতে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীর জিলা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। এর আগে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। সমাবেশ স্থলে এসে প্রথমে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে অতীতের বস্তা পচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। এদিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তিনি জানান, কারো পেটের ভিতরে আর জনগণের অর্থ ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে, সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। পরে লক্ষ্মীপুরের 4টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আমিরে জামাত। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাআল্লাহ মার্কা আছে, জুড়ে বলুন। উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা। 24-এ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল যুবকরা, সেই আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর জামায়াত ইসলামী। লক্ষ্মীপুরের এই জনসভা থেকে সেই ঘোষণাই দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি প্রত্যাশা জানালেন, ক্ষমতায় গেলে বৈষম্য দূর করবে জামায়াত ইসলামী। এস এম আরিফ, মাই টিভি, সামাদ একাডেমি মাঠ, লক্ষ্মীপুর। নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত না বাড়ানোর জন্য সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন তাহলে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে, যা সামাল দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 5 তারিখে পট পরিবর্তনের পর যারা জুলাই মানেন না, যারা সংস্কার মানেন না, তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া কারো ভোটের দিকে হাত বাড়াবেন না। সে স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব না, এই দিন এখন আর নাই। এখন আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি, এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সেটা দেখতে চাই। নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে কসবা পৌরসভা টি আলী কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হ্যার পক্ষে ভোট দেয়া মানে হচ্ছে গোলামিকে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা।
এটা একটা সংস্কার। এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা, দলীয়করণকে না বলা, চাঁদাবাজিকে না বলা, সন্ত্রাসকে না বলা। এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালানোর জন্য নারী কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ভুক্তভোগী নারী কর্মীদের সাথে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে, কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। এমন একটি দলের কাজকর্মে দেশের মানুষ পাত্তা দিবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র এই নেতা। আপনারা নারীদের নিয়ে ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন, আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। এবারে নির্বাচনেও হত্যার রাজনীতি দেখা যাচ্ছে। শেখ হাসিনা আমলের সেই পুরনো ধারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 নির্বাচনী এলাকার আফতাবনগরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এছাড়া শুক্রবার ছুটির দিনেও জমজমাট প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন মিফতা গালিব। আসন্ন নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে প্রচারণা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যস্ত সময় পার করছেন 10 দলীয় নির্বাচন ঐক্যের বিভিন্ন আসনের প্রার্থীরা। সকালে রাজধানীর আফতাবনগরে গণসংযোগকালে এনসিপির আহ্বায়ক ও 10 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলের সেই পুরনো ধারায় নির্বাচনে মানুষ হত্যার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। থাকবে যারা ঝামেলা করার চেষ্টা এর আগে করেছিল 5ই আগস্ট, তাদের পরিণতি বাংলাদেশের মানুষ দেখেছে, করেছে। নতুন করে যদি সেই ধরনের পরিস্থিতি হয়, এটা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবেই সেটা রায় আসবে। ফলে দেশের পরিবর্তন যদি সত্যিকার অর্থে আমরা সবাই চাই, তাহলে হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার দায়িত্বশীল ভূমিকা রাখা। দুপুরে কারণ বাজারে আম্বরশাহ মসজিদে জুমা শেষে প্রচারণায় নামেন ঢাকা 12 আসনের জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। নির্বাচনের মাঠে আমরা এখন হত্যা দেখছি এবং আমাদের শেরপুরের একজন ভাইকে হত্যা করা হয়েছে প্রশাসনের সামনে দিবালোকে। নারী কর্মীদেরকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে এবং তাদের পেটিকোট খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তো এগুলো খুবই আনফর্চুনেট। আমরা মনে করি যে প্রশাসন এগুলোর দিকে নজর দিবেন। এর আগে রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে ঢাকা 8 নির্বাচনী আসনে প্রচারণায় নেমে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময়ে নারীদের উপর হামলায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিএনপি এখন হারার ভয়ে মহিলাদের উপর আক্রমণ করছে, বড় নিক্ষেপ করছে, একজনকে হত্যা করেছে এবং মাথায় কোপ দিচ্ছে, আমাকে ডিম নিক্ষেপ করছে, ঘুষি দিয়েছে, ইট পাটকেল দিয়েছে। আমরা আশা করি যে 12 তারিখে বড় ধরনের বাংলাদেশে পরিবর্তন হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরো দমে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। প্রার্থীদের কর্মী সমর্থকরাও বসে নেই, পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ইলিয়াস মাতবর জানাচ্ছেন বিস্তারিত। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদী বলেন তিনি। আমি যেমন আমার সন্তানকে নিয়ে চিন্তা করি, তার সামাজিক নিরাপত্তাটার কথা চিন্তা করি, এই ঢাকা 18 আসনের প্রতিটি জনগণ আমার বাবার মতো, আমার সন্তানের মতো, আমার পরিবারের মতো। কাজে সামাজিক নিরাপত্তাটা যদি আমরা দিতে পারি তাহলে সমাজ থেকে অনেক অপরাজনীতি, অপকর্ম এবং দুঃশাসন এমনি দূর হয়ে যাবে। কাজে আমাদের সামাজিক নিরাপত্তাটা খুবই জরুরি। রাজধানীর বাড্ডা, রামপুরা থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে কাজ করবেন বলে জানান তিনি। বিনোদনের জন্য আমাদের খেলার মাঠগুলি যেগুলি আছে এগুলি আমরা উদ্ধার করব, এগুলি খেলার উপযোগী করব। প্রাইভেট হাউজিংগুলি আছে তারা মাঠগুলি ভাড়া দেয়, অন্তপক্ষে সপ্তাহে 2 দিন স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রদের জন্য যাতে তাদের খেলার জন্য ফ্রি রাখে, ওগুলির জন্য আমরা ইনশাল্লাহ কার্যকরী করব। অন্যদিকে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটের দিন ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। তারা চায় না আগামী 12 তারিখ নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক। তারা চায় নির্বাচনটিকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, এটা হচ্ছে তাদের ষড়যন্ত্র। ঢাকা 15 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান বিএনপির এই প্রার্থী। আমরা ইতিমধ্যে নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, প্রথমে 50 লক্ষ নারী কর্তা ব্যক্তিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে তাদের ক্ষমতায়ন শুরু হবে। এদিকে রাজধানী ফার্মগেট এলাকায় গণসংযোগ করেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান নীরব। এলাকা আমি এমপি হতে পারলে এই এলাকা আমি মাদক মুক্ত করব, এই এলাকা আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকা আমি চাঁদাবাজ মুক্ত করব, এই এলাকায় আমি একটা সামাজিক বন্ধন করে তুলব যেখানে সবাই মিলেমিশে একত্রভাবে বসবাস করতে পারবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে দলটি 36টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে। তারুণ্য মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে বলে জানায় দলটির নেতারা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে দলটি 36টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্য চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে বলে জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। 12টি অধ্যায়ের 36 দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং এনসিপি সাথে যেই 11 দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। এই ইশতেহার সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এবং তারুণ্য নির্ভর বলে মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের উপর নির্ভরশীল তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরি করতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। আমাদের আজকে যে ইশতেহার সেটাকে আমরা 12টা বিষয়ের মধ্যে ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার বলে আমরা এটাকে বাস্তবায়ন করব। সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে। জুলাইয়ে সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময় সংগঠিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে বলেও জানান দলটির নেতারা। এবং ন্যাশনাল জায়গা থেকে অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে 16টি দেশ থেকে মোট 57 জন পর্যবেক্ষক আসছেন। আগামী 12 ফেব্রুয়ারি এ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইইউ, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি 14 জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। এরপরই রয়েছে ভুটান। দেশটির 12 জন সংসদ সদস্য নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত বাকুর এরকুল। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 5 জন, জাপান থেকে 4 জন, পাকিস্তান থেকে 3 জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান এবং দক্ষিণ আফ্রিকা থেকে 2 জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে 1 জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে। তবে কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে বেড়েছে চাল, মাংস ও চিনির দাম। দাম বাড়ার পেছনে বাজারের সিন্ডিকেট ও সরবরাহকারীদের কারসাজির অভিযোগ তুলেছেন খুচরা বিক্রেতারা। রাজধানী বাজারে এমন চিত্রই দেখা গেছে আজ। বিস্তারিত ইলিয়াস মাতবরের রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। স্বাভাবিকভাবে এদিন কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন। তাই অন্য দিনের তুলনায় এদিন বাজারে কিছুটা ভিড় বেশি দেখা যায়। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেও কিছু কিছু সবজির দাম রয়েছে ঊর্ধ্বমুখী। লাউয়ের দাম বেশি, লাউ, তারপরে বড়কপি, ফুলকপি বেশি। গত শীতের থেকে এবারে দাম একটু বেশি। তরকারির দাম তো বেশি একটা আর কমছে না। যেমন টমেটো আপনার 50 টাকা, 60 টাকা নিচে ভালো টমেটোটা নাই। কিছু কিছু বেশি আছে, আবার কিছু কিছু জিনিস কম আছে। এভারেজে আরেকটু কমলে ভালো হয় আর কি। বাজারের সবজির দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা। শসার দামটা একটু বাড়ছে, 100 টাকা কেজি, হাইব্রিড আছে 80 টাকা, দুন্দুল আছে 100 টাকা কেজি, লাউ আছে 100 টাকা, 120 টাকা পিস, আবার সিম আছে আবার 50 টাকা, 60 টাকা, 40 টাকা কেজি, অনেক রকম সিম আছে। সিজিং 120 টাকা কেজি, বেগুন আছে 30, 40, 50, 60, এক এক রকম এক এক দাম, বুঝছেন। ভেন্ডি আছে 120 টাকা, যেটা নতুন হচ্ছে এটা দাম একটু বেশি। অন্যদিকে মুদি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও চিনির দাম কিছুটা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় যে চিনি আবার বাড়ছে, 100 টাকা ছিল এখন 105 টাকা প্যাকেট চিনি। তেল, আটা, ময়দা, অন্যান্য যাবতীয় জিনিস মোটামুটি 1 মাস আগে যা আছে এখনো তাই আছে। বাজারে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে, এজন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। বাজারে চাউলের দাম বাড়তি, পোলাও চাল প্রতি কেজিতে বাড়ছে 15-20 টাকা, তারপর নাজি চাল বাড়ছে 4-5 টাকা, মিনিকেটে বাড়ছে 2-3 টাকা, আর আটার যেটা স্থিতিশীল আছে। বাড়ার কারণে একমাত্র সিন্ডিকেট করছে। যখন ইনপুট করে তখন চালের দাম ঠিক থাকে, আর যখন ইনপুট বন্ধ হয়ে যায় তখন চালের দাম অলরেডি বাড়ায় দেয়। অন্যদিকে সোনালী মোরগ 20 টাকা ও ব্রয়লার মোরগের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশি বিদেশি গ্রাহক আর উদ্যোক্তাদের পদভারে জমে উঠেছে আন্তর্জাতিক প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং ফেয়ার 2026। রাজধানী বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত 4 দিনব্যাপী এ মেলায় চতুর্থবারের মতো এবারও অংশ নিয়েছে দেশের প্লাস্টিকজাত পণ্যের অন্যতম প্রতিষ্ঠান র্যাপিড প্যাক লিমিটেড। ব্যতিক্রমধর্মী প্লাস্টিক মেলায় প্রায় 800 প্যাভিলিয়নের মধ্যে স্থান পেয়েছে র্যাপিড প্যাক লিমিটেডের 8টি স্টল। আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং এই মেলার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশে তৈরি প্লাস্টিকজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন র্যাপিড প্যাক লিমিটেড কর্তৃপক্ষ। একই সাথে মেলা আয়োজনের মাধ্যমে বিশ্ববাজারে দেশীয় পণ্যের গুণগত মান নির্ণয়ের সুযোগ সৃষ্টি হলো বলেও মনে করেন তারা। ইতিপূর্বে বাংলাদেশে এ ধরনের কোনো প্রযুক্তি ছিল না, বিদেশ থেকে নিয়ে আসতে হতো। বর্তমানে আমরা নিজেরাই প্যাকেজিং পণ্যগুলো উৎপাদন করছি। শুধু উৎপাদন করছি না, আমরা এখন দেশের বাইরে, মিডল ইস্টে, ইউরোপে, কানাডাতে আমাদের পণ্যগুলো রপ্তানি হচ্ছে।